কথা বলি, আমি ইসলামটা মানে বংশ পরম্পরায় যেমন পেয়েছি, আবার পড়াশোনা করেও শিখেছি। আমার দাদা পীর রহমতুল্লাহ আলাইহির মুজাদ্দিদের কাছ থেকে যে ইসলামিক শিক্ষা আমরা পেয়েছি বংশ পরম্পরায়, সেটা একটা। এবং আমি নিজে পড়াশোনা করেছি, হাদিস তফসির কিতাব পড়ে পেয়েছি। কোনো জায়গায় মানবতার যেখানে হরণ হচ্ছে, সেখানে ধর্মীয় মানে পাঁচিল কোনো জায়গায় তোলেনি। যার সাথে অন্যায় হচ্ছে, যে অন্যায় শিকার হচ্ছে, তার পাশে দাঁড়াবার জন্য ওখানে ইসলাম কোনো জায়গায় মানা করেনি। তাহলে আমি কারো বাধা শুনবো না পৃথিবীর। আর আমার দেশের সংবিধান আমাকে রাইট দিয়েছে, কারোর সাথে অন্যায় হলে তুমি তার পাশে দাঁড়াতে পারো। সুতরাং কেউ কি বলছে আমার দেখার দরকার নেই, কে কি সার্টিফিকেট দেবে। আমি আপনাদের অনুরোধ এটাই করব, যে যদি মনে করেন আপনার ব্যথাতে কেউ এসে একটু মলম লাগাক, তাহলে আপনাকে অন্যের ব্যথাতে মলম লাগাতে হবে। আমার ভাই একটুখানি ক্লিয়ার কথা, কে কিভাবে ব্যাখ্যা করবেন আমার জানার দরকার নেই, আমি শুধু এটুকুই বলার। ভাই আজকে সম্ভবত হাফেজ আল আসাদ, এখন এটা কি গিয়েছে এখন, যে ওনার পিতার নাম হচ্ছে হাফেজ আল আসাদ মনে হচ্ছে, সম্ভবত হবে। উনিও প্রায় 25 বছর ধরে এ করেছিলেন। তো কথা হচ্ছে তার দেখলেন তার সময়ে কি অন্যায় হয়েছে না হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু এখন যারা আপনার কন্ট্রোলে নিয়েছে, তাদের বার্তাটা কি ছিল বলুন তো? বার্তা অনুযায়ী যদি কাজ করে, অবশ্যই সিরিয়ার ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। বার্তাটা কি ছিল? আমরা যে লড়াই করতে যাচ্ছি, লড়াইয়ের মাঝে অন্য কোনো ধর্মের মানুষের সাথে আমাদের লড়াই নয়, কোনো লড়াই হবে না। একদম স্পষ্ট বার্তা ছিল। তারা তাদের সাকসেস ওই জন্য হতে পেরেছে, সেই জন্য তারা তাদের সর্বোচ্চ জায়গায়, তাদের লক্ষ্য ভুল ঠিক আমি সে বিতর্কে যাব না। ইন্টারন্যাশনাল ইস্যু, ওটা ভারত সরকার বলবে। নওশাদ সিদ্দিকী বলতে পারে না ওটা ভুল করেছে কি ঠিক করেছে, ওটা ভারত সরকার বলবে সিরিয়া এটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে। কিন্তু আমি এতটুকু বলতে পারি আপনাদেরকে, যে তাদের লক্ষ্যে তারা সাফল্য এই জন্যই পেয়েছে, তাদের লক্ষ্যটা স্পষ্ট ছিল যে আমাদেরকে ওখানে পৌঁছাতে হবে। সুতরাং এই যাওয়ার পথে কারোর সাথে আমরা শক্তি ক্ষয় করব না, কারোর সাথে আমরা লড়াইয়ে জড়িয়ে পড়বো না। ওখানে যখন পৌঁছে গিয়েছে, ওরা দেখছে যে এটাকে শুধু এখানে পৌঁছালে হবে না, এদের সবাইকে নিয়ে এইটাকে আবার আগিয়ে নিয়ে যেতে হবে। অর্থাৎ সভ্যতাকে আগিয়ে নিয়ে যেতে হবে। সভ্যতাকে আগিয়ে নিয়ে গেলে প্রসেনজিৎ বাবু বা নওশাদ সিদ্দিকী ছাড়া আগিয়ে যেতে পারে না একটা সভ্যতা আগিয়ে যাবে তখনই যখন সর্বধর্ম সর্ববর্ণের মানুষ সকলে মিলে এই সভ্যতাকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। একটা মানুষ তখনই সুস্থ মানুষ হবে, তখনই রিজাবেল হবে না, বিশেষ সক্ষম হবেন না, যখন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকবে। ভারতবর্ষ একটা, যদি আমি মানুষ হিসাবে উঠে এসেছে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা করার জন্য, ভাষাগতভাবে যারা ধর্মীয়ভাবে যারা সংখ্যালঘু সারা পৃথিবী জুড়ে আছে, রাষ্ট্রসংঘ তাদেরকে টু প্রোটেক্ট করার জন্য, এবং সাথে সাথে তাই না, তাদের কিভাবে প্রমোটও করা যায় সেই জন্য এই 1992 সালে আলোচনার ভিত্তিতে এই ডেটটাকে করেছে। কিন্তু প্রায় 30 বছর পরে আমাদের দেশ বাধ্য হয়েছে এটাকে ন্যাশনাল ডে হিসাবে পালন করার, যেটা আমাদের কল্লোলবাবু বললেন। কেন বাধ্য হয়েছে? আপনারা আমার মতো মানুষরা প্রতিবাদ করেছেন এবং নিয়মিত এটাকে কন্টিনিউ করার জন্য। তো আজকের ডেটে দাঁড়িয়ে আপনারা বলুন, সারা পৃথিবী জুড়ে দেখবেন যে কিভাবে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে সংখ্যাগুরুদের দ্বারা। কিভাবে আপনি আমেরিকায় চলে যাবেন, ওখানে সাদা চামড়ার মানুষরা সংখ্যাগুরু, কালো চামড়ার মানুষেরা সংখ্যালঘু। তাদের উপরে কিভাবে দমনপীড়ন হচ্ছে, প্রশাসনিকভাবে তাদের উপর দমনপীড়ন হচ্ছে। আপনি চলে যান মায়ানমারে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে আপনি গেলে দেখবেন কোনো জায়গায় ভাষাগত যারা আছেন, যারা জাতিগত, যারা ধর্মগত, যারা বর্ণগত, যারা সংস্কৃতিগত, যারা কালচারালি যারা মাইনরিটি, তাদের উপর দেখবেন এটা দমনপীড়ন চলছে। তো ওটাকেই রক্ষা করার জন্য আমাদেরকে শপথ নিতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, যে যেখানেই সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে তাদের পাশে থাকা, যেখানেই ভাষাগত হোক, ধর্মীয় হোক, বর্ণগত হোক, যেখানেই যেভাবে আক্রান্ত হচ্ছে যারাই হোক না কেন, তাদেরকে কিভাবে প্রোটেক্ট করা যায় তার জন্য চিৎকার করা। বাংলাদেশ ইস্যু নিয়ে আমাদের রাজ্যে খুব চর্চা হচ্ছে।
আমাদের রাজ্যের একটা দল যারা বর্তমানে কেন্দ্রীয় সরকার যারা পরিচালনার দায়িত্ব আছে, বাংলাদেশের হিন্দুদের জন্য তাদের প্রচণ্ড চিন্তা, প্রচণ্ড ব্যথিত। আমরাও কোনো অংশে ব্যথিত কম নয়, বামপন্থীরাও কোনো অংশ ব্যথিত কম নয়। সবার মানে মানবতা আছে, সবাইকে দুঃখ লাগছে, যে যার মতো জায়গা থেকে প্ল্যাটফর্ম থেকে প্রতিবাদ করছে। আমরাও করেছি, বামপন্থীরাও করেছে। কিন্তু আমার একটা আজকের দিনে একটা প্রশ্ন ছুড়তে ইচ্ছা করছে। আমাদের বাড়ির পাশে সোদপুরের আমার তিলোত্তমা বোনের কিন্তু ধর্মীয় পরিচয়, যেটা বাংলাদেশের সংখ্যালঘুদেরও ধর্মীয় পরিচয় একই। তাদের জন্য এদের বুক ফেটে যাচ্ছে, পারলে চোখে বাম লাগিয়ে কান্নাকাটি করবে। আমার সোদপুরের বোনটার সিবিআই যে অপদার্থতার ফলে চার্জশিট না জমা দেওয়ার ফলে টালা থানার ওসি এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেল। সেই বিষয়ে ভারতবর্ষ পরিচালনার যাদের দায়িত্ব আছে, যে সরকার পরিচালনার দায়িত্ব আছে, যে পার্টি, তারা কোনো পর্যন্ত একটা রা পর্যন্ত কাটলো না। আমাদের ভাবাচ্ছে। আজকে এই দিনে এটা প্রাসঙ্গিক কি বলতে পারবো না, কিন্তু সময় এসেছে আমার কাছে মনে হলো এটা তুলে ধরা দরকার। আপনি একটু ভাবুন তো, আমি কারো ধর্মীয় পরিচয় দেখে আমরা প্রতিবাদ করি না। আনিসের ধর্মীয় পরিচয় দেখিনি, বিদ্যুৎ মণ্ডলে তিনি বামপন্থী, আমাদের বিষ্ণুপুরে তাকে খুন করা হলো, আমি ছুটে গিয়েছিলাম, বামপন্থী বন্ধুরাও গিয়েছিল। আমরা ধর্মীয় পরিচয় দেখে প্রতিবাদ করি না। কিন্তু একটা নির্দিষ্ট দল ধর্মীয় পরিচয় দেখে শুধুমাত্র প্রতিবাদ তারা করে তাদের ভোটকে ক্যাশ করার জন্য। বাংলাদেশ নিয়ে অনেক চিৎকার চেঁচামেচি করছে, অনেক কান্নাকাটি করছে, কিন্তু আমাদের সোদপুরের আমাদের তিলোত্তমা নিয়ে তার কোনো কথা নাই। আমাদের এই যাদবপুরে ছেলের ওর বাড়িটা কোথায়, নদিয়ার, আমি গিয়েছিলাম বাড়িতে, বগুলাতে, তা নিয়ে কোনো চর্চা নাই। তো ব্যাপারটা হচ্ছে এখানে শুধু তাদের ভোট ব্যাংকের জন্য। আমি ফিরে আসছি এখানে। আমাদের রাজ্যে দেখছি আমরা অনেকে অনেক বাংলাদেশ নিয়ে অনেক কথা বলছেন, ইন্ডিয়া নিয়ে, আমাদের দেশের নিয়ে অনেক কথা বলছেন। দেখুন, অনেকে সরাসরি বলছে বাংলাদেশে কিছু হয়নি, যে বলছে আমি বলবো সম্পূর্ণ সে অসত্য কথা বলছে। আর যেভাবে কিছু মিডিয়া, কিছু মেইনস্ট্রিম মিডিয়া থেকে শুরু করে ইউটিউবাররা যেভাবে দেখাচ্ছে বাংলাদেশের ঘটনাকে, সেটাও অসত্য দেখাচ্ছে। ঘটনা ঘটছে, অস্বীকার করার কোনো জায়গা নেই, ঘটনা ঘটছে। ঘটনা না ঘটে সেই জন্য আইএসএফ ছুটে গিয়েছিল ডেপুটি হাই কমিশনারের কাছে, সেখানে ডেপুটেশন দিয়েছে। ডেপুটেশন দেওয়ার পরেই আপনারা নিশ্চিতভাবে লক্ষ্য করেছেন বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের যিনি প্রেস সচিব আছেন, তিনি প্রেস স্টেটমেন্ট দিয়েছে। 66টা মামলা হয়েছে, 70-এর অধিক অ্যারেস্ট হয়েছে, যারা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার করেছে। একটা জায়গাতে স্পষ্ট হয়েছে কিছু ঘটনা ঘটছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটাকে এমনভাবে দেখানো হচ্ছে, সেই দেখানোর ফলে এখানকার আমাদের এপার বাংলার মানুষ বা ভারতবর্ষ, পশ্চিম বাংলার বা ইন্ডিয়ার মানুষের মধ্যে একটা হিংসার ছড়ানোর জন্য একটা অপচেষ্টা চালানো হচ্ছে। এটা কোনোভাবেই কাম্য নয়, এদেরকে ধিক্কার নিন্দা জানাচ্ছে। আমি প্রসঙ্গে আরেকটু বলবো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যারা এত নিয়ে চর্চা করছি আমরা, আমাদের দেশে মণিপুরে লাগাতার 2-2.5 বছর ধরে হিংসা চলছে, দুটো জনগোষ্ঠীর মধ্যে লড়াই চলছে। সেই নিয়ে আমরা একটা ঘন্টা খানেকে হচ্ছে না, সেই নিয়ে আমরা সন্ধ্যে 7টায় প্রাইম টাইমে বা সন্ধ্যা 8টাতে একটা নিয়ে চর্চা করছি না, যে 2-2.5 ঘন্টা ধরে চর্চা হোক যে আমাদের অঙ্গরাজ্যে এই ধরনের হিংসা চলছে, কেন এটাকে থামাতে ব্যর্থ হচ্ছে বা কেন থামাচ্ছে না, এটা নিয়ে কোনো চর্চা হচ্ছে না। আমাদের রাজ্যে কর্ণাটকাতে মসজিদের মধ্যে ঢুকে স্লোগান দিচ্ছে, যেটা ভারতীয় দণ্ডবিধি এখন সিআরপিসি আইপিসি ছিল, এখন বিএনএসএস করে দিয়েছে। সেই সময় 153 এতে যেখানে বলা আছে অন্য ধর্মস্থানে গিয়ে ধর্মীয় স্লোগান দিয়া মানি দুটো সম্প্রীতি বিনষ্ট হবে, সেটা দণ্ডনীয় অপরাধ। তখন সেই বিষয় নিয়ে চর্চা হচ্ছে না। কদিন আগে আমরা দেখলাম একটা মসজিদের আজানকে লাউড স্পিকারে দিচ্ছিল, যে লাউড স্পিকারটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে শব্দ দূষণ হবে না তার নিচে, সাউন্ড পলিউশন হবে না তার নিচেই বাজাচ্ছিল, কিন্তু সেখানকার মসজিদের ইমাম সাহেবকে তুলে নিয়ে গিয়ে 2 লক্ষ টাকা জরিমানা করে তাকে সেখান থেকে ছাড়লো। এ নিয়ে চর্চা আমাদের হচ্ছে না। আমাদের চর্চা হচ্ছে না তামিলনাড়ুতে ওখানকার যারা পিছড়ে বর্গের হিন্দু সমাজের মানুষ পুজো দিতে গিয়েছিল, তাদেরকে মারধর করে
3 জনকে খুন করেছিল, এই নিয়ে চর্চা হচ্ছে না। আমাদের দেশে পিছড়ে বর্গের হওয়ার জন্য এসইউভি গাড়ি কিনে যাচ্ছিল, গাড়ি থেকে নেবিয়ে পিটিয়েছে, এই নিয়ে চর্চা হচ্ছে না। আমাদের দেশে চুনি কোটালকে ও পিছড়ে বর্গের, ও কেন ইউনিভার্সিটিতে যাবে, ওকে নিয়ে খিল্লি করলো, তাকে সুসাইড করতে বাধ্য করানো হলো, এই নিয়ে চর্চা হয় না। আমাদের দেশে রোহিত মোমলা পিছড়ে বর্গের ছেলে, ও ইউনিভার্সিটিতে পড়বে, সেন্ট্রাল ইউনিভার্সিটির মতো এত ভালো জায়গায় পড়বে, ওরা প্রতিষ্ঠিত হয়ে যাবে, এটা সহ্য করতে না পেরে ওকে নিয়মিত ক্রমাগত তাকে টিচ করে করে তাকে সুসাইড করতে বাধ্য করালো, ওটা নিয়ে চর্চা হয় না, ওটা নিয়ে কোনো আলোচনা হয় না। আমাদের দেশে নাজিব আহমেদকে আজকে 10 বছর হতে চলেছে, সিবিআই খুঁজছে, তার মায়ের কাছে পৌঁছে দিতে পারলো না এখনো। জেএনইউ ক্যাম্পাস থেকে তাকে অপহরণ করা হয়েছিল, তারপরে এখন 10 বছর হতে চলেছে, কোনো খোঁজই পাচ্ছে না সিবিআই, সেটা নিয়ে চর্চা হচ্ছে না। কিন্তু আমাদের দেশে চর্চা হচ্ছে কি বাংলাদেশে। ব্যাপারটা হচ্ছে আমরা যারা চর্চা করছি, পক্ষে বিপক্ষে যারাই বলছি, আমরা আজকের দিনে আমি মনে করি এটা বলা দরকার যে আমাদের অবাঞ্ছিত মন্তব্যের জন্য পাকিস্তান চীন না সুযোগ নিয়ে নেয় আমাদের ক্ষতি করার। আমরা দেখছি কে বলছে হাত কাটা নেবো, কে বলছে কোমর ভেঙে দেবো বাংলাদেশের, কে বলছে করবো, কে বলছে চট্টগ্রাম দখল করব। আরে বাংলাদেশকে হোটেল দেবে না বলছে, কে বলছে চিকিৎসা পরিষেবা দেবে না। হোটেল দিলাম না, চিকিৎসা পরিষেবা দিলাম না, বাংলাদেশের মানুষ না খেতে পেয়ে মরবে, না চিকিৎসা নিয়ে মরে যাবে, এর থেকে বেশি কিছু হবে না। কিন্তু এটা আমাদের ভাবা দরকার যে আগে আমাদের দেশ, আগে আমাদেরকে জাতীয়তাবাদী চিন্তা ভাবনা আনতে হবে, আগে ভাবতে হবে। আজকে বাংলাদেশকে তো চীন পাকিস্তান সুযোগ খুঁজছে কিভাবে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে যে সুসম্পর্ক আছে সেটাকে নষ্ট করা যায়। সেই জন্য কোন একটা কে কবে কি ওদের আর্মির দায়িত্বে ছিল, সে বলছে 4 দিনে ইন্ডিয়া এই অংশ দখল করে নেব। উনিও ভালো করে জানেন বাংলাদেশ, টোটাল বাংলাদেশের সামরিক অস্ত্র শস্ত্র আর্মি যা আছে, আমাদের রাজ্যের তো আর্মি ওইরকম ভাবে হয় না। পশ্চিম বাংলার যা পুলিশ আছে, যা প্রশাসন আছে, আমাদের পুলিশের কাছে যা অস্ত্র শস্ত্র আছে বাংলাদেশের থেকে বেশি, এটা উনিও ভালো করে জানেন। কিন্তু এই উত্তপ্ত করার চেষ্টা কেন করছে, খোঁজলে দেখা যাবে হয়তো উনাকে পাকিস্তান বা চীন মধ্যে পিছন দিক থেকে এগুলো বলাচ্ছে। কেন বলাচ্ছে? ইন্ডিয়া বাংলাদেশের সাথে যে সুসম্পর্ক আছে সেটাকে নষ্ট করতে পারলেই চীন ওখানে কবজা করবে, সে আমার বর্ডারে এসে বসবে, আমাদেরকে ক্রমাগত ডিস্টার্ব করবে। ওটা না বুঝে আজকের দিনে আমরা কে কত বড় দেশপ্রেমিক হয়ে গেছি, মাইকে চর্চা কত হবে তা নিয়ে কারো কবজি কাটবো, কারো কোমর ভেঙে দেবো, এইসব বলে চর্চা করছি। আমরা কোথায় বই মেলাতে বাংলাদেশের বই গিয়ে আমরা বন্ধ করে দিচ্ছি। এটা দেশপ্রেমিকের পরিচয় নয়। দেশপ্রেমিক, আপনি কত বড় দেশপ্রেমিক তার জন্য চিৎকার করুন তো। চলুন কালকে আসি রাজপথে, আওয়াজ তুলি, ভারত সরকার পশ্চিমবাংলা সরকারকে জবাবদিহি করি ওদের কাছ থেকে যে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যে 2200 কিলোমিটার যে বর্ডার আছে, এখনো কেন বর্ডারগুলো কাঁটা তারে দেওয়া হলো না? জমি নিয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকার কেন টানাটানি চলছে? বর্ডার কাঁটা তার না হওয়ার ফলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, এর জবাবদিহি চাই। এখানে কোনো দেশপ্রেমিককে আর খুঁজে, সবাই আমার ভুল হচ্ছে, সেই সমস্ত স্বঘোষিত দেশপ্রেমিককে আর খুঁজে পাওয়া যাবে না। যেটা অ্যাকচুয়াল দরকার সেটা নিয়ে আমরা চর্চা করছি না। আমরা এখন মিডিয়ায় হাইলাইট হব। বহরমপুরে দেখলাম একটা বই মেলাতে গিয়ে কিছু স্বঘোষিত দেশপ্রেমিক অমুক দেশের বই বিক্রি করা যাবে না। আরে ভাই আমার, স্বরাষ্ট্র দপ্তর থেকে একটা নির্দেশিকা জারি করতে বলুন না, অমিত শাহজিকে বলুন না বাংলাদেশের এইগুলো আমাদের ইন্ডিয়ায় করা যাবে না। আমরা কেন করবো? প্রশাসন যে বন্ধ করে দেবে। তা না করে কি হচ্ছে, এগুলো দেশপ্রেমিকের পরিচয় দেয়া যাচ্ছে না, অ্যাকচুয়ালি এটা নয়। এদের মধ্যেও খোঁজ নিয়ে দেখুন কোন চর কাজ করছে, যে চর দুটো দেশের মধ্যে সুসম্পর্ক ঠিক থাকুক, এটা চাই না। আমার বলার কারণ এটাই, খারাপ ভাবে আমাকে নেবেন জানি না। আমার দেশ আগে, আমি দেশের হয়ে কথা বলতে হবে। আমার এমন অবাঞ্ছিত মন্তব্য না হয়ে যায় দুটো দেশের সম্পর্ক তলানিতে চলে যাক। আমার এমন অবাঞ্ছিত মন্তব্য না হয়ে যায় ভারত সরকারকে বিদেশে বাংলাদেশে গিয়ে না জবাবদিহি করতে হয় অমুক দিন এই কথা বলেছে, এটা আপনারা কি বলবেন? কারণ আমার দেশও চাই বাংলাদেশের সাথে সুসম্পর্ক হোক, আমার দেশ চাই প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকুক। সেই জন্য আমাদের বিদেশ সচিবকে বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের যিনি চিফ আছেন তার সাথে মিটিং করতে পাঠিয়েছে। আর আমরা এত অবাঞ্ছিত মন্তব্য করে ফেলছি, দু দেশের সম্পর্ক তলানিতে পাঠানোর চেষ্টা হচ্ছে। এটা কোনোভাবেই কাম্য নয়। আজকের এখানে দাঁড়িয়ে
আজকে আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবসের দাঁড়িয়ে এইটা প্রাসঙ্গিক কি বলতে পারবো না, যেহেতু বাংলাদেশ এখানে আছে ব্যানারে নাম, আমি প্রসঙ্গটা বললাম, এটা আমাদের মধ্যে হয়ে যাচ্ছে। আমরা যারা এখানে আছি অনেকে অনেক কথা বলছেন। আজকে কলকাতায় এটা হচ্ছে, আপনারা যাবেন মার্কুইস স্ট্রিটে যাবেন, গিয়ে জিজ্ঞাসা করুন, আর পিয়ারলেস হসপিটালের আশপাশে গিয়ে যারা হোটেল টোটেল ভাড়া দেয় তাদেরকে জিজ্ঞাসা করুন, দাদা আপনাদের অবস্থা কেমন, জিজ্ঞাসা করুন আপনারা একবার, আপনারা উত্তর পেয়ে যাবেন। তাহলে দুটো দেশের মধ্যে যদি অস্থিরতা তৈরি হয়, অর্থনৈতিকভাবে দুটো দেশ দুর্বল হবে। আমরা চাই আমাদের দুই দেশের সুসম্পর্ক গড়ে উঠুক। সুসম্পর্ক সাউথ এশিয়ার ডেভেলপমেন্টে কাজে দেবে। আমরা প্রতিবেশী ছাড়া কোনো দেশের অগ্রগতি সুষ্ঠুভাবে হবে না, ডিস্টার্ব করবে বারবার। আমরা প্রতিবেশী রাষ্ট্রের সাথে যদি সুসম্পর্ক না থাকে, আমাদের যারা শত্রু রাষ্ট্র তারা ওর রাষ্ট্রের সাথে হাত মিলাবে। আপনারা গুগলে করে দেখতে পারেন, ভুটান ইন্ডিয়ার যেটা আছে সীমানা, দেখবেন ভুটান হেভি রাস্তা বানাচ্ছে, হেভি বাউন্ডারি বানাচ্ছে, এখানেও চীনের হাত আছে। আমাদের তো অরুণাচল প্রদেশে তো মানে কি ক্রমশ যত দিন যাচ্ছে ঢুকে যাচ্ছে, আর আমাদের 56 ইঞ্চি না 84 ইঞ্চি যিনি আছেন, শুধু সংখ্যালঘুদের মসজিদের নিচে মন্দির খুঁজছি তার দল ব্যস্ত আছে, কিন্তু ওইখানে চীনেদেরকে জবাব দেওয়ার মতো দেখতে পাচ্ছি না। দেখ প্রসঙ্গ ক্রমে আবার ফিরে আসি। দেখুন সারা পৃথিবী জুড়ে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, কোন অংশে গুটি কয়েক দৃষ্টান্ত ছাড়া আপনি খুঁজে পাবেন না। আর গণতন্ত্রের কথা বললেন, গণতন্ত্রের পূর্ব শর্তের কথা বললেন, আমি একদম সরাসরি বলছি, ডেমোক্রেসি বা গণতন্ত্র সংখ্যালঘুদের জন্য। ডেমোক্রেসি গণতন্ত্র তৈরি হয়েছে সংখ্যালঘুদের থাবার হাত থেকে, সংখ্যাগুরুদের থাবার হাত থেকে সংখ্যালঘুদের প্রোটেক্ট করার জন্য। গণতন্ত্র ডেমোক্রেসি তৈরি হয়েছে টু প্রোটেক্ট মাইনরিটি। আর দুর্ভাগ্যের বিষয়, আজকে সেই সংবিধানকে তারা যারা ভুলণ্ডিত করার চেষ্টা করছে আমাদের দেশে, তাদেরকে আমরা ঠিক মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে পারছি না। তাই সময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সংখ্যালঘু থেকে শুরু করে পিছিয়ে বর্গের যারা আছে তাদের অধিকারকে সুনিশ্চিত করতে হবে। আমার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন তাপস ব্যানার্জি মহাশয়, আমাদের দলের রাজ্য কমিটির সহসভাপতি, যে কথাটা কি মনে আছে কারো কি জানি না, আদিবাসী সমাজের নির্দিষ্ট কোডের জন্য তারা দীর্ঘদিন লড়াই করছে, ধর্মীয় কোডের জন্য, তাদের উপর দমন পীড়ন হচ্ছে। আদিবাসী সমাজের পক্ষ থেকে আমাদের নেতৃত্ব আছেন, আমাদেরকে যেভাবে সহযোগিতা চাইবেন আমরা সেই অধিকার লড়াই তাদের সাথে থাকব। কারণ এই দমন পীড়নকে কোনোদিন ভাবে মেনে নেওয়া যায় না। কারণ বিরসা মুন্ডার ইতিহাস আমরা ভুলে যাচ্ছি না। বিরসা মুন্ডার 30-এর কোটা পার হয়নি, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে জীবনকে শহীদ করেছিল। তাই আদিবাসীদের উপর দমন পীড়ন চলছে, যে যেখানে ভাবে সংখ্যালঘু আছে তাদের উপরই সংখ্যাগুরুদের দ্বারা আক্রমণ হচ্ছে। আজকের এই দিনটা শুধুমাত্র বলে আপনারা এখান থেকে আপনার শুনলেন বাড়ি চলে গেলেন, সেই জন্য এই প্রোগ্রামটা করা হয়নি। এখান থেকে আপনারা আমাদের যারা পূর্ববর্তী বক্তারা ছিলেন, যারা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করলেন, সেইগুলো নিয়ে আপনাদেরকে চর্চা করতে হবে। সেগুলোকে নিয়ে আপনাদেরকে আরো বেশি বেশি বিভিন্ন এলাকায় চর্চা করতে হবে, যে সংবিধান আমাকে কি রাইট দিয়েছে আর আমি কতটা পাচ্ছি, বাকিটা পাচ্ছি না কেন, বাকিটা পেতে গেলে আমাকে কি করতে হবে। এটা নিয়ে যদি আমরা এটা নিয়ে যদি আমরা চর্চা করি, যে আপনার অধিকার দিচ্ছে না বা যে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, সে আর কাটতে পারবে না, আর আপনার অধিকার আপনি পেয়ে যাবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আপনি আমি আপনার আমার অধিকার সম্পর্কে জানি না, আপনার আমার অধিকার কতটুকু বা কতটা সেটাই জানি না। শুধু তো চিৎকার করছি ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস করে, বাকি ওর মধ্যে কি আছে, সাপ আছে কি ব্যাঙ আছে জানতে হবে তো, আমরা জানি না। আমি অনুরোধ আপনাদের কাছে করব, অধিকার সম্পর্কে নিজে জানার চেষ্টা করুন, সংবিধানটাকে একটু অধ্যয়ন করুন, একটু পড়ুন, সংবিধানটাতে পড়ুন, অ্যামেন্ডমেন্ট হয়েছে, তারপরেও আপনি পড়ুন যেগুলো কি আছে এখন লেটেস্ট যেটা আছে, যে আমার আপনার অধিকার কোথায় কিভাবে আছে। ধর্মচারণের স্বাধীনতার কথা বলা আছে, কিভাবে আপনি প্র্যাকটিস করবেন। ওই আজান দিচ্ছে, মসজিদে এসছে, আজান বন্ধ করার চেষ্টা করছে, এটাও তো সংবিধানের 25 নম্বর ধারাকে উল্লঙ্ঘন করা হচ্ছে। কিন্তু যারা উল্লঙ্ঘন করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য কারা ব্যবস্থা নিচ্ছে,
কি নিচ্ছে কি নিচ্ছে না, কেন নিচ্ছে না? এখানেও সংখ্যাগুরু হয়ে যাচ্ছে। এই দমন পীড়নকে আটকাতে, এই দমন পীড়নকে বন্ধ করতে যদি চান, আপনাকে আপনার জনপ্রতিনিধি তৈরি করতে হবে। তা বলে ভাববেন না, আমি জোর গলায় এটা বলছি যে আপনার উপরে, আপনি মুসলমান, আপনার উপরে দমন পীড়ন হচ্ছে, মুসলিম জনপ্রতিনিধি তৈরি করলে হয়ে যাবে। ঘোড়ার ডিম হবে, ঘোড়ার ডিম হবে। পশ্চিমবাংলার বিধানসভায় 43 থেকে 44টা মুসলিম জনপ্রতিনিধি আছে। একবারের জন্য নওশাদ সিদ্দিকী ছাড়া কারো মুখে শুনলাম না যে আনিসকে কেন হত্যা করা হলো। একবারের জন্য শুনলাম না যে ওয়াকাফ প্রপার্টি, যে পশ্চিমবাংলায় 75,000 বিঘা ওয়াকাফ প্রপার্টি কবে উদ্ধার করা হবে। একবারের জন্য শুনলাম না নওশাদ সিদ্দিকী ছাড়া যে আলিয়া বিশ্ববিদ্যালয় সহ পশ্চিমবাংলার সংখ্যালঘুদের আর্থসামাজিকভাবে কিভাবে, মুসলমানদেরকে আর্থসামাজিকভাবে কিভাবে ডেভেলপ করা যাবে। তাহলে তো বাকি 43টা আছে, লাভ কি হবে? ওবিসি যে সার্টিফিকেট বাতিল হয়েছে রাজ্য সরকারের ব্যর্থতার জন্য, দূরদর্শিতার অভাবের জন্য, অপরিপক্কতার জন্য বাতিল হয়েছে। 1993 সালের যে ব্যাকওয়ার্ড ক্লাসের যে কমিশনের যে গাইডলাইন আছে সেটা মেনে হয়নি। ওটা মেনে নতুন করে করলে আবার পেয়ে যাবে, কিন্তু তা না করে সুপ্রিম কোর্টে যাচ্ছে। অবশ্য সুপ্রিম কোর্টে যাওয়া দরকার, কিন্তু ওখানে সে তারিখ পে তারিখ। আমার নিজের 2টো মামলা করা আছে। আমার নিজের নামে একটা মামলা করেছি, আর আমি আর একটা মামলা চালাচ্ছি যার ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, তাকে আইএসএফের পক্ষ থেকে আমরা 2টো মামলা চালাচ্ছি। তো এই শুনতে বলতে দেখলাম না, পশ্চিমবাংলাতে আমাদের লক্ষ্মীদাদের সমাজ থেকে 18টা এমএলএ আছে। দেউচা পাঁচে মিরে যে অন্যায় হলো, যে অন্যায় চলছে, ফেক এসটি সার্টিফিকেট, পুরুলিয়ার অগরপুরে বিভিন্ন জায়গায় যেভাবে আদিবাসীদেরকে ক্রমশ কোণঠাসা করে তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এবং লেটেস্ট যেটা হয়েছে 2023 সালে যে ফরেস্ট অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করে যেভাবে আবার সেই সম্পত্তিগুলোকে, জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার যেটা ছিল যেটা কেড়ে নেওয়ার যেটা চেষ্টা হচ্ছে, কোনো কাউকে বলতে শুনলাম না সেই অর্থে। তাহলে আদিবাসী সমাজ থেকে তো এসটি কোটায় তারা নির্বাচিত হয়ে গিয়েছে, তারা তো গিয়ে আদিবাসী করবে। আমি তো আর মুসলিম কোটাতে থেকে যাচ্ছি না, কিন্তু কথা বলতে দেখলাম না। প্রায় 60-এর অধিক এসসি কমিউনিটির আছে, শিডিউল ক্লাস এসসি, হ্যাঁ 60-এর অধিক আছে, তাদেরকেও সেই অর্থে বলতে দেখলাম না যে কেন এসসি কোটাতে মুসলিম বা চক্রবর্তী ব্যানার্জি চ্যাটার্জিরা চাকরি করবে। এটা বাতিল হওয়া দরকার। তাহলে সংখ্যা যে আমার সমস্যা, আমার লোককে পাঠালেই বলে দেবে, এটা না। জনগণের মধ্যে থেকে তাকেই নির্বাচিত করে পাঠান যে আপনার নয়, আপনার সমাজের সমস্ত স্তরের ঘটে চলা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। আর আপনি যদি শুধু দেখেন আমি ওই জাতের টান টানি, জাতের টান টানতে টানতে স্বাধীনতার 75 বছর পরে এসে আপনাকে কি বলছি, আপনি নাকি 75 বছর পার হয়ে গেল, আপনি নাকি এনআরসি করে নাকি আপনাকে তাড়িয়ে দেবে, আর আপনি ভয় করছেন, উড়ি বাবা রে আমি কোথায় যাবো রে বাবা। আপনি লোক তৈরি করতে পারেননি, তো আপনার হয়ে লড়াই করার লোক তৈরি করতে পারেননি। এই যে আজকে আমরা যে দিবস উদযাপন করছি, বৃথা হবে যদি এখান থেকে না আমরা সেই মোটিভেট হতে পারি, এখান থেকে না আমরা সেই শপথ নিতে পারি যে আমরা আমাদের অধিকারের জন্য আমরা আমাদের লোককে যেখান থেকে অধিকার পাবো সেখানে পৌঁছাবো। এখান থেকে আপনাকে দায়িত্ব নিতে হবে, আর নাহলে কিছুই লাভ হবে না। বছরে আসবে 18 ডিসেম্বর আসবে, 10 ডিসেম্বর হিউম্যান রাইটস ডে হবে, 18 ডিসেম্বর মাইনরিটি রাইটস ডে হবে, এই হবে প্রতি বছর একটা করে হবে, এর থেকে বেশি কিছু হবে না। কিন্তু এই দিনটা থেকে আমাকে কি শপথ নিতে হবে যে আমাকে আমার অধিকার যাতে পাই সেই রকম লোককে ওর ভিতরে একটা পাঠাতে হবে, না হলে আপনি পাবেন না। এই যে উত্তরপ্রদেশে সম্বল মসজিদকে করা নিয়ে, সার্ভে করাকে নিয়ে আপনারা কি দেখলেন? পুলিশের গুলিতে, আমরা যতটুকু জানতে পারলাম, পুলিশের গুলিতে 6 জন, টোটাল 6 জন মারা গিয়েছে। স্পট ডেট হয়েছে মনে হয় 4-5 জন, একদিন পরে মারা গিয়েছে 2-1 জন। তো কি হয়েছে ওখানে? পুলিশ কার কথাই চলে? পুলিশ জবাবদিহি কার কাছে করবে? পুলিশ মন্ত্রীর কাছে। পুলিশ মন্ত্রীটা কে? জনগণ ঠিক করে দিয়েছে একজনকে। যাই আছে আপনি যাই দেখুন না কেন, ভিডিও চুরি করছে, এসডিও করছে, হ্যান করছে, ত্যান করছে, আবাস যোজনা পাচ্ছি না, যত রকম সমাজে অন্যায় ঘটে যাচ্ছে, অফিসারদেরকে আমরা দোষী দিই, কিন্তু এদের মাথায় জবাবদিহির জন্য আপনি ভোট দিয়ে একটা লোককে বসিয়ে রেখেছি,
পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের একজন মন্ত্রী টপে বসে আছে, তাকে আমরা আমাদের জনগণের পক্ষ থেকে মাথায় বসিয়ে রেখেছি। পশ্চিমবাংলার যত পঞ্চায়েতে কি হচ্ছে না হচ্ছে, আবাস যোজনা কি হবে তিনি দেখবেন। তাহলে আমাদের লোকটাকে ঠিক বসাতে হবে। যদি আমরা সঠিক লোককে সেখানে না বসাতে পারি, ওই যতই জাল ফেলুন, ছেঁড়া জালে যদি আমি মাছ ধরতে যাই হবে কি? জাল এই মাথা থেকে টেনে ওই মাথায় নিয়ে যাবেন, দেখবেন কিছুই পাবেন না। তাই আপনাদের অনুরোধ এটাই, দেখুন আমাদের মধ্যে সুকৌশলে একটা বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে যে আপনি আপনার অধিকারকে চাইতে পারবেন না। যখনই আপনি আপনার অধিকার চাইতে যাবেন, ওটাকে কমিউনাল টার্ন নেওয়ার সহজে চেষ্টা করবে, ধর্মীয় দিক থেকে আপনাকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে। এখন যেটা লেটেস্ট কি হচ্ছে বলুন তো, ওয়াকফ, তাই না? এখন ওয়াকফ নিয়ে আপনি প্রতিবাদ করছেন, গুটি কয়েক হাতে গোনা পাবেন এই প্রসেনজিৎ দাদের মতো মানুষজনদেরকে। তাছাড়া ওয়াকফ নিয়ে মুসলিম সমাজের বাইরে অন্য কোনো সমাজের মানুষের কথা বলতে দেখতে পাচ্ছেন? বলছে কেউ? এটা উত্তর দেন না ভাই। গুটি কয়েক মানুষ ছাড়া আমি পশ্চিমবাংলার কথা বলবো, কারণটা কি? এটা তো দীর্ঘদিন ধরে চাষটা করা হচ্ছে, আর সেই যে ওরা যে ট্র্যাকে নিয়ে যাচ্ছে, আমি আপনিও সেই ট্র্যাকে পড়ে গিয়েছিলাম, সেই ট্র্যাকে এখনো পড়ে আছি, আমি পড়ে আছি, আপনিও পড়ে আছেন। কারণ 2023 সালে আদিবাসীদেরকে জঙ্গল থেকে উচ্ছেদ করার জন্য যে ফরেস্ট অ্যাক্টকে অ্যামেন্ডমেন্ট করেছে, তার বিরুদ্ধে তো আপনি কথা বলেননি। আপনি কি বলেছিলেন? আপনি কি ভেবেছেন যেটা আদিবাসী সমস্যা? আদিবাসী ওরা তো এই ট্র্যাকটা তৈরি করেছে সুন্দর করে। আমরা কথা বলিনি এসটি কোটাতে কেন মুসলমানরা চাকরি করবে, আমরা কথা বলিনি এসসি কোটাতে কেন উচ্চ বর্ণের মানুষ চাকরি করবে। আমরা চুপ করেছিলাম কেন? যাদের ওয়াকফ নিয়ে সমস্যা আজকে, ওটা এসটি এসসিদের ব্যাপার, ওরা বুঝে নেবে। আর এই ট্র্যাকটা তো সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার চাইছে এই ট্র্যাকে চলুক। এই ট্র্যাকে যদি চলে, ওদেরই তো সাকসেস। আজকে ভাবার সময় এসেছে। আপনি যদি এখন আশা করেন যে আমার ওয়াকফ নিয়ে প্রসেনজিৎ বাবু দুটো চিৎকার করুক, আমার ওয়াকফ নিয়ে লক্ষ্মী হাসদা কিছু চিৎকার করুক, তাহলে আপনাকে বলবো সময় এসেছে, এখনো জাগ্রত হন, চিৎকার করুন যে 2023-এর ফরেস্ট অ্যাক্ট যে অ্যামেন্ডমেন্ট করেছে ওটাকে আমরা মানব না, ওটাকে বাতিল করার জন্য চিৎকার করতে হবে। আমার কথাটা অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু কিচ্ছু করার নেই ভাই। আমার কথা শুনে অনেকে গাল দেয়, দুদিন পরে হয়তো আমার নামে ফতোয়া এসে যেতে পারে, ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে। কিন্তু আমি একটা কথা বলি, আমি ইসলামটা মানে বংশ পরম্পরায় যেমন পেয়েছি, আবার পড়াশোনা করেও শিখেছি। আমার দাদা পীর রহমতুল্লাহ আলাইয়ের মুজাদ্দেদের কাছ থেকে যে ইসলামিক শিক্ষা আমরা পেয়েছি বংশ পরম্পরায়, সেটা একটা। এবং আমি নিজে পড়াশোনা করেছি, হাদিস তফসির কিতাব পড়ে পেয়েছি। কোনো জায়গায় মানবতার যেখানে হরণ হচ্ছে, সেখানে ধর্মীয় মানে পাঁচিল কোনো জায়গায় তোলেনি। যার সাথে অন্যায় হচ্ছে, যে অন্যায়ের শিকার হচ্ছে, তার পাশে দাঁড়াবার জন্য ওখানে ইসলাম কোনো জায়গায় মানা করেনি। তাহলে আমি কারো বাধা শুনবো না পৃথিবীর। আর আমার দেশের সংবিধান আমাকে রাইট দিয়েছে, কারোর সাথে অন্যায় হলে তুমি তার পাশে দাঁড়াতে পারো। সুতরাং কেউ কি বলছে আমার দেখার দরকার নেই, কে কি সার্টিফিকেট দেবে। আমি আপনাদের অনুরোধ এটাই করব যে যদি মনে করেন আপনার ব্যথাতে কেউ এসে একটু মলম লাগাক, তাহলে আপনাকে অন্যের ব্যথাতে মলম লাগাতে হবে। আমার ভাই একটুখানি ক্লিয়ার কথা, কে কিভাবে ব্যাখ্যা করবেন আমার জানার দরকার নেই, আমি শুধু এইটুকুই বলার ভাই। আজকে সম্ভবত হাফেজ আল আসাদ, এখন এটা কি গিয়েছে এখন, যে ওনার পিতার নাম হচ্ছে হাফেজ আল আসাদ মনে হচ্ছে, সম্ভবত হবে। উনিও প্রায় 25 বছর ধরে করেছিলেন। তো কথা হচ্ছে তার দেখলেন তার সময়ে কি অন্যায় হয়েছে না হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু এখন যারা আপনার কন্ট্রোলে নিয়েছে, তাদের বার্তাটা কি ছিল বলুন তো? বার্তা অনুযায়ী যদি কাজ করে, অবশ্যই সিরিয়ার ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। বার্তাটা কি ছিল? আমরা যে লড়াই করতে যাচ্ছি, লড়াইয়ের মাঝে অন্য কোনো ধর্মের মানুষের সাথে আমাদের লড়াই নয়, কোনো লড়াই হবে না, একদম স্পষ্ট বার্তা ছিল। তারা তাদের সাকসেস ওই জন্য হতে পেরেছে, সেই জন্য তারা তাদের সর্বোচ্চ জায়গায়, তাদের লক্ষ্য ভুল ঠিক আমি সে বিতর্কে যাব না। ইন্টারন্যাশনাল ইস্যু, ওটা ভারত সরকার বলবে। নওশাদ সিদ্দিকী বলতে পারে না ওটা ভুল করেছে কি ঠিক করেছে,
ওটা ভারত সরকার বলবে সিরিয়ায় এটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে, কিন্তু আমি এতটুকু বলতে পারি আপনাদেরকে যে তাদের লক্ষ্যে তারা সাফল্য এই জন্যই পেয়েছে, তাদের লক্ষ্যটা স্পষ্ট ছিল যে আমাদেরকে ওখানে পৌঁছাতে হবে। সুতরাং এই যাওয়ার পথে কারোর সাথে আমরা শক্তি ক্ষয় করব না, কারোর সাথে আমরা লড়াইয়ে জড়িয়ে পড়বো না। ওখানে যখন পৌঁছে গিয়েছে ওরা দেখছে যে এটাকে শুধু এখানে পৌঁছালে হবে না, এদের সবাইকে নিয়ে এইটাকে আবার আগিয়ে নিয়ে যেতে হবে, অর্থাৎ সভ্যতাকে আগিয়ে নিয়ে যেতে হবে। সভ্যতাকে আগিয়ে নিয়ে গেলে প্রসেনজিৎ বাবু বা নওশাদ সিদ্দিকী ছাড়া আগিয়ে যেতে পারে না একটা সভ্যতা। সভ্যতা আগিয়ে যাবে তখনই যখন সর্বধর্ম সর্ববর্ণের মানুষ সকলে মিলে এই সভ্যতাকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। একটা মানুষ তখনই সুস্থ মানুষ হবে, তখনই রিজাবেল হবে না, বিশেষ সক্ষম হবেন না, যখন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকবে। ভারতবর্ষ একটা, যদি আমি মানুষ হিসাবে দেখাই, হিন্দু একটা হাত, মুসলমান একটা হাত, খ্রিস্টান একটা পা, জৈন একটা পা, বা জাস্ট আমি একটা শরীর অঙ্গ প্রত্যঙ্গ একটা হাত, অর্থাৎ মুসলমান যদি দুর্বল হয়ে যায়, একটা পা যদি খ্রিস্টান যদি দুর্বল হয়ে যায়, ভারতবর্ষ কিন্তু সুস্থ। আমি চাই না, কোনো মতেই চাই না, কারণ এই সুস্থ ভারতবর্ষ দেখার জন্যই বিনয় বাদল দীনেশ, মাস্টার দাস সূর্য সেন সবাই আমরা জানি। কিন্তু একটা এর মধ্যে এত ভিড়ের মধ্যে একটা নাম আমরা খুব কম জব করি, সেটা আমরা ক্ষুদিরামেরও নামটা জানি। আমি যখন জেলে ছিলাম আমি তার জীবনে পড়েছিলাম শহীদ গোপীনাথ সাহা, যাকে জেলে রেখেছিল শ্রীরামপুরে, আমাদের শ্রীরামপুরে বাড়ি, ক্ষেত্রমোহন স্ট্রিটে বাড়ি শহীদ গোপীনাথ সাহা। কত উনি কুড়ির কটা টপকানি বয়সে, আমরা তো 20 বছরে কেউ নাই, 20 বছর বয়সের উনি টপকাননি। এখন তো 20 ছেলেরা পাবজি গেম আর বাইক নিয়ে উঠছে। তখন তিনি দেশের জন্য, আজকের দিনে নওশাদ সিদ্দিকী স্টেজ থেকে উঠে চিৎকার করতে পারবে কারো ক্ষমতা নেই আটকানো কথাটা, এই জন্যই। তখন ব্রিটিশ তো আটকে দিত, বলা যাবে না, করা যাবে না, সে করা যাবে না। 20 বছরের তিনি পার করেনি, তিনি টিনেজেই দেশের জন্য জীবন দিয়েছিল। কিভাবে? শহীদ হয়েছিল, ফাঁসিতে চড়িয়েছিল, তার লাশ পর্যন্ত, তার দেহ পর্যন্ত তার পরিবারকে দেয়নি। তাই আমি আপনাদের বলবো, এই দেশ অনেক মানুষের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে তৈরি হয়েছে। এই দিল্লির জমিনে প্রায় 90,000 আলেম উলামাদেরকে শহীদ করেছে ব্রিটিশ বর্বররা। বিভিন্ন ধর্মগুরু থেকে শুরু করে সাধারণ মানুষজন, নারী পুরুষ নির্বিশেষে শহীদ হয়েছেন। আত্মত্যাগ আত্মবলিদানের ফলে আমরা এই সংবিধান পেয়েছি, পৃথিবীর শ্রেষ্ঠ, পৃথিবীর সব থেকে বড় লিখিত সংবিধান পেয়েছি, আমরা অধিকার পেয়েছি। তো এখন এটাকে ভুলণ্ডিত করার চেষ্টা করছে, কারণ কেন সুযোগ পাচ্ছে? আমরা ওরাতে আমরা চলে গিয়েছি। ওই আমরা ওরাতে আমরা যত যাব, এরা একের পর এক অ্যামেন্ডমেন্ট করবে, একের পর অ্যামেন্ডমেন্ট করে আপনার আমার জনগণের হাতে যে ক্ষমতা দিয়েছিল সেগুলোকে ক্রমশ কেড়ে নেবে। কেড়ে নেওয়ার পরে কি আসবে? আবার সেই কোম্পানিরা জানতে চলেছে, আবার সে প্রেসিডেন্সিয়াল রুল চালাবে। আমাদের এখানে তো প্রেসিডেন্সিয়াল রুল নয়, চালানোর চেষ্টা হবে, মানে রাজা আর প্রজাদের মতো ট্রিট করা হবে আমাদের সাথে। কিন্তু গণতন্ত্রে আমরা সবাই রাজাই রাজার দেশে, সেটা আমরা ভুলে যাচ্ছি। এটা আমাদেরকে ভাবতে হবে যে আমাদের এক ক্ষমতাতে মোদি গদিতে বসতে পারে, আমাদের এক ক্ষমতায় ভোটে মোদিকে নামাতে পারি, আমরা আমাদের ভোটে আমরা মমতাকে চেয়ারে বসাতে পারি, আমাদের ভোটে আমরা মমতাকে নামাতে পারি। এত ক্ষমতা আমাদের হাতে, ক্রমশ যত দিন যাচ্ছে কিন্তু এই ক্ষমতা কাড়া হচ্ছে। এবার আপনাকে ভুলিয়ে রেখেছে কি আপনি মুসলমান, আপনার সমস্যা এটা। লক্ষ্মীবাবুকে ভুলিয়ে রেখেছে আপনি আদিবাসী, আপনার সমস্যা এটা। নওশাদ সিদ্দিকীকে ভুলিয়ে রেখেছে, আপনার সমস্যা এটা। যে যার আলাদা আলাদা সমস্যাকে দেখিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করেছে। কারণ সবাই যদি এক জায়গায় চলে আসে তাহলে ওই কৃষক আন্দোলনের মতো হয়ে উঠবে। মোদি কেন, মোদির বাপক আটকাতে পারলো না তাদেরকে, আবার নতুন করে শুরু হচ্ছে। মোদিজিকে বা বিজেপি সরকারকে মাথা হ্যাট করতে বাধ্য হয়েছে কৃষকদের কাছে। কৃষকরা কি পাঞ্জাবি কৃষক, মুসলিম কৃষক, শিখ ইসাই কৃষক কেউ ভাবেনি, হিন্দু কৃষক ভাবেনি। কৃষক তো কৃষক, আমরা কৃষক সমাজ ঐক্যবদ্ধ লড়াই নেমেছিল, মোদিজিকে মাথা হ্যাট করতে বাধ্য হয়েছে। আমরাও যদি দিনের শেষে মানুষ এই পরিচয় নিয়ে আমাদের অধিকার হনন হচ্ছে, সংখ্যালঘু দিবসে আমাদের সংখ্যালঘুদের শুধু অধিকার নয়, সংখ্যাগুরুদের অধিকার নিয়ে হরণ হওয়া নিয়েও যে চর্চা আমরা করছি, এটাই আমাদেরকে আগামী দিনের পথ দেখাবে। তাই আমি আপনাদের বলবো, কটা বাজে? হ্যাঁ, অনেক বকে ফেললাম তো। তাই আমি আপনাদের এটা অনুরোধ করে আমি বক্তব্য শেষ করছি যে অন্যায়কারীকে অন্যায়কারী হিসাবেই দেখা হোক,
তার ধর্মীয় পরিচয় কি পাতা উল্টে দেখার প্রয়োজন নাই, তার রাজনৈতিক পরিচয় কি পাতা উল্টে দেখার পরিচয় নয়। শুধুমাত্র অন্যায় করেছে, অন্যায়কারী শাস্তি পাক, সেই নিয়ে আমাদেরকে চিৎকার করা হোক। আর যার সাথে অন্যায় হয়েছে তার পাশে দাঁড়ানো আমাদের দরকার। ঠিক যেভাবে আমরা দাঁড়িয়েছিলাম সোদপুরের আমার ওই নির্যাতিতা তিলোত্তমার পরিবারের পাশে, আজকেও আমাদেরকে দাঁড়াতে হবে নির্যাতিতার পরিবারের পাশে, আনিস খানের পরিবারের পাশে দাঁড়াবো। যত অন্যায় ঘটেছে, যাদের সাথে অন্যায় যারা শিকার হয়েছে তাদের পাশে থেকে যতক্ষণ না তারা ইনসাফ পাচ্ছে, তাদের জন্য আমাদেরকে লড়াই করে যেতে হবে। চাই সেটা জল জমি জঙ্গলের অধিকার হতে পারে, দেবত্ব সম্পত্তি উদ্ধারের জন্য হতে পারে, আপনার রিফিউজি ল্যান্ড উদ্ধারের জন্য হতে পারে, ওয়াকফ সম্পত্তি উদ্ধারের জন্য হতে পারে, বা আপনার আমার শিক্ষা স্বাস্থ্যের যে ফান্ডামেন্টাল রাইটস সেটা বিহাত হয়ে যাচ্ছে, সেটাকে সেটাকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে লড়াই করতে হতে পারে। আমাদের লড়াইটা তাহলে কি হবে? সবার ঊর্ধ্বে গিয়ে আমরা মানুষের তরে সেই লড়াই আমাদের করতে হবে। অন্যথায় দেখবেন সুকৌশলে ক্রমশ দেখুন না আপনারা কোন জায়গায় আমরা পৌঁছেছি। আচ্ছা বুকে হাত দিয়ে বলুন তো আমরা কোন জায়গায় পৌঁছেছি? শুধুমাত্র আমাদের মধ্যে এই ভাগাভাগি করার জন্য, আমরা ওরা করার জন্য আমাদের অবস্থা আছে কোন জায়গায় এসে পৌঁছেছে। কেউ আমাদের নিয়ে ভাবছে? আমাদের ভাববে কারা? রাজনৈতিক নেতারা, যারা সরকার চালায়, যারা রাজ্য চালাচ্ছে, ভাবছে। তালডাংরাতে 3 বছর ধরে এক্সরে মেশিন বন্ধ আছে। তালডাংরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রতে সম্ভবত 3 বছর ধরে এক্সরে মেশিন চলছে না। তাহলে ওখানকার শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের কথা একটু কেউ ভাবছি আমরা? এবার আপনি হিসাব করবেন নাকি তালডাংরাতে কত % মুসলমান, কত % ST, কত % SC, কত % আপার কাস্ট, কত % OBC, হিসাব করবেন নাকি? তা তালডাংরার মানুষ পাচ্ছে না। তা ওই এক্সরে মেশিন যাতে চালু হয় ওখানে ফ্রি অফ কস্টে, যাতে ওখানকার মানুষ পরিষেবা পায় ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে বা ব্লক যেটা আছে, এক্স্যাক্ট আমার মনে পড়ছে না, তার জন্য আমাকে তো বলতে হবে। এই বলা আমরা বন্ধ করে দিচ্ছি, এটা আমরা দেখছি। আবার আমরা এই যে ওই কবির লেখাটা কোন কবির ছিল যে আমাদের কল্লোল বাবু বললেন, আখতারুজ্জামান আজাদ সাহেবের কবিতা লেখা প্রথম পড়লে আমি মুসলমান আমার গা জ্বালা করে উঠবে, তারপরে শুনতে ভালো লাগবে হিন্দুদের দিচ্ছে, প্রথম হিন্দু ভাইরা বলবে দিচ্ছে মুসলমানদের, পরস্পর এক একজনের গা জ্বালা করে উঠবে। যখন আমাদের গা জ্বালা বন্ধ হবে এটা ভাববেন, যেই দিন কি আমাদের গা জ্বালা বন্ধ হবে, এই কবিতার ব্যাখ্যাটা আমরা নিজের মস্তিষ্ক থেকে করব যে না সত্যি তো আমি এই কবিতা অনুযায়ী কোন জায়গায় দাঁড়িয়ে আছি, সেই দিনই আমরা সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এখানে সংখ্যালঘুর ব্যাপার কিছু নাই। আর যেদিনকে আপনি ভাববেন অন্যের বিপদে নিজের মনে যতক্ষণ না আগুন জ্বলছে, ওটা বিপদ হয়েছে, আমাকে আগুন বিপদ ঝাঁপিয়ে পড়তে হবে, এই যতক্ষণ না আমি তৈরি করতে পারছি আমাদের এই দুরবস্থা হবে। আর পশ্চিমবাংলা নয়, সারা আমি ভারতবর্ষের কথা বলি, যে ভারতবর্ষে কি সংখ্যালঘু কি সংখ্যাগুরু, দেখুন সবাই আজকে একটা ভয়ঙ্কর কালো মেঘের নিচে দাঁড়িয়ে আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ভয়ঙ্কর কালো মেঘের নিচে দাঁড়িয়ে আছে গুটি কয়েক মানুষজন যারা সাম্প্রদায়িক চিন্তা ভাবনা নিয়ে চলার চেষ্টা করছে। তাদের জন্য পশ্চিমবাংলা, ভারতবর্ষের সংখ্যালঘু থেকে সংখ্যাগুরুরা, ভারতীয় নাগরিকরা আছে কালো মেঘের নিচে আছে। তো এই গুটি কয়েক মানুষের জন্য আমরা সংখ্যাগুরুদের মধ্যে যে সুসম্পর্ক, যে সংস্কৃতির আদান প্রদান, যে ঐক্য আছে, সেটা আমরা বিনষ্ট হতে দেব না। যে কমিউনিটির মধ্যে হোক না কেন, আমাদেরকে চিহ্নিত করতে হবে, ওদেরকে জনবিচ্ছিন্ন করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। আর এই কাজটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। ধন্যবাদ যারা উপস্থিত হয়েছেন, প্রত্যেককে আবারও সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে আমি শেষ প্রাককালে আবারও বলবো, আমাদের ভারত বাংলাদেশের সুসম্পর্ক যতটুকু ক্ষতি হয়েছে সেটা দ্রুত রিকভারি হোক। আমাদের দু দেশের মানুষের মধ্যে যে ঐক্য, যে সম্প্রীতি ছিল, আবারও সেটা রিকভারি হোক। আমরা পুনরায় আগের মতো সেই সময় ফিরে পাই। আমরা আমাদের সংস্কৃতির আদান প্রদান থেকে শুরু করে আমাদের দুই দেশের ডেভেলপমেন্টের জন্য দুই দেশই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এই কামনা করে বক্তব্য শেষ করছি এবং আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবসের সার্থক হোক। ধন্যবাদ।